ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি প্রদ্যুৎ। দেখো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022। এটা ফেব্রুয়ারি মাসের জন্য এবং এটাকে 2022 সালের পার্ট 2 বলতে পারো। নবম শ্রেণী ভূগোল, যার পূর্ণমান হচ্ছে 20। ক্লাস 9-এর অন্যান্য সমস্ত সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সঠিক উত্তর যদি তোমরা পেতে চাও তাহলে পরে ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবে। আর আজকে যারা চ্যানেলে নতুন, প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আগে থেকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। তো দেখো 1 নম্বর দাগের কি বলছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর করে। তো 1.1 কি বলছে দেখো, নিচের যে ক্রমে পৃথিবীর আবর্তন বেগ ক্রমশ কমতে থাকে সেটি হলো, এখানে 4টি অপশানের মধ্যে সঠিক অপশান হবে অপশান নাম্বার খ। কি আছে, প্রথমে নিরক্ষরেখা, তারপরে কর্কটক্রান্তি রেখা, তারপরে সুমেরু বৃত্তরেখা, তারপরে হচ্ছে সুমেরু। তো আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের বইতে পেজ নম্বর দেখিয়ে দেবো। তোমাদের বিভিন্ন লেখকের বই থাকতে পারে, আমার কাছে ছায়া প্রকাশনের টেক্সট বই রয়েছে, সেখান থেকে পেজ নম্বর দেখিয়ে দেবো। এই কারণেই দেখিয়ে দেবো যাতে করে তোমাদের মনে কোনো কনফিউশন না থাকে যে কোন উত্তরটা সঠিক এবং কোনটা নয়। তোমরা নিজেরাই বুঝতে পারবে কোন উত্তরটা সঠিক। ঠিক আছে, তো ছায়া প্রকাশনের পেজ নাম্বার, পৃষ্ঠা যে বই আছে তার পেজ নাম্বার 14 একবার দেখে নাও। দেখো পেজ নাম্বার 14 এর নিচে চলে এসো। এই জায়গাতে দেখো পৃথিবীর আবর্তন বেগ, এখানে আমি পেন্সিল দিয়ে দাগিয়ে রেখেছি। নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণে পৃথিবীর পরিধি ক্রমশ কমতে কমতে মেরু বিন্দুতে শূন্য হয়। সেজন্য আবর্তন বেগও নিরক্ষরেখা থেকে উত্তর থেকে দক্ষিণে কমতে কমতে মেরু বিন্দুতে শূন্য হয়। তাহলে পরে বুঝতে পারছো সবচেয়ে আবর্তন বেগ কোথায় বেশি, নিরক্ষরেখাতে। তারপরে কমতে কমতে আস্তে আস্তে কমতে থাকে, নিরক্ষরেখা থেকে কম হয় কর্কটক্রান্তি রেখাতে, তারপরে কম হয় সুমেরু বৃত্ত রেখাতে, তারপরে সুমেরুতে গিয়ে শূন্য হয়ে যায়। বুঝতে পারছো, তুমি এখানটায় পড়ে নেবে তাহলে বুঝতে পারবে। তো খাতাতে আগে এভাবে হেডিং করবে, তারপরে উত্তর হিসেবে লিখবে 1.1-এর নিচের যে ক্রমে পৃথিবীর আবর্তন বেগ ক্রমশ কমতে থাকে সেটি হলো ড্যাশ দিয়ে খ নম্বর অপশান সঠিক হবে। নিরক্ষরেখা ড্যাশ দিয়ে কর্কটক্রান্তি রেখা ড্যাশ দিয়ে সুমেরু বৃত্ত রেখা ড্যাশ দিয়ে সুমেরু। এবার দেখো 1.2 কি বলছে, পৃথিবীর আলোকিত অর্ধাংশ ও অন্ধকারাচ্ছন্ন অর্ধাংশের মধ্যবর্তী সীমারেখাকে বলে। এখানে 4টি অপশানের মধ্যে সঠিক অপশান হবে অপশান নম্বর গ, অর্থাৎ ছায়াবৃত্ত। তো পৃষ্ঠা নম্বর ছায়া প্রকাশনের যে বই আছে টেক্সট বই, তার 16 নম্বর পৃষ্ঠাতে দেখে নাও। তো দেখো 16 নম্বর পেজ, এর নিচে চলে এসো। এখানে দেখতে পাচ্ছ আমি পেন্সিল দিয়ে দাগিয়ে রেখেছি, আলোকিত ও অন্ধকারাচ্ছন্ন অংশের মাঝে যে সীমারেখা সৃষ্টি হয় তাকে বলে ছায়াবৃত্ত। এই যে তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ, এই যে আলোকিত অংশ এবং অন্ধকার অংশ তার যে বৃত্তাকার সীমারেখায় মিলিত হচ্ছে, এই যে মাঝখানে, এটা হচ্ছে ছায়াবৃত্ত। ঠিক আছে, তোমাদের অন্যান্য লেখকের বই থাকলেও এই অধ্যায়টা দেখলে কিন্তু তোমরা বিষয়টা পেয়ে যাবে। তো দেখো 1.2 এর উত্তর এভাবে লিখবে, পৃথিবীর আলোকিত অর্ধাংশ ও অর্ধাংশের মধ্যবর্তী সীমারেখাকে বলে ড্যাশ দিয়ে গ, এবং উত্তরটি হবে ছায়াবৃত্ত। এবার দেখো 1.3 কি বলছে, ঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে 4টি অপশানের মধ্যে সঠিক অপশান হবে অপশান নম্বর ঘ, অর্থাৎ 21শে জুন উত্তর অয়নান্ত দিবস। তো পৃষ্ঠা নম্বর 22-তে একবার দেখে নাও। দেখো পেজ নম্বর 22, এখানে দেখো আমি দাগিয়ে রেখেছি 21শে জুন তারিখে সূর্যকিরণ কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ায় ওই দিনটিকে কর্কট সংক্রান্তি বলে। ওই দিন সূর্য উত্তরায়ণের শেষ সীমায় পৌঁছায় এবং নিরক্ষরেখা থেকে উত্তর দিকে সর্বাধিক দূরত্বে অবস্থান করে। ওই দিনটি সূর্যের উত্তরায়ণের শেষ দিন, এজন্য একে উত্তর অয়নান্ত দিবস বলে। দেখো আমি গোল দিয়ে দাগিয়ে রেখেছি উত্তর অয়নান্ত দিবস। কেন কোন তারিখকে বলছে, অর্থাৎ 21শে জুন তারিখকে বলছে। তোমরা এই জায়গাটা পড়ে নেবে, ভালো করে বুঝতে পারবে। তাহলে 1.3 এর উত্তরটি এভাবে লিখবে, ঠিক জোড়াটি হলো, অ্যারো চিহ্ন দেবে বা তীর চিহ্ন দেবে, তারপরে ঘ অপশানটি লিখবে, তারপর লিখবে 21শে জুন ড্যাশ দিয়ে উত্তর অয়নান্ত দিবস। এবার দেখো 2 নম্বর দাগের কি বলছে, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। তো এখানে মোট 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর করে। তো 2.1 কি বলছে দেখো, কোরিওলিস বলের প্রভাবে পৃথিবী পৃষ্ঠে বায়ু প্রবাহের গতি বিক্ষেপ ঘটে। এটা কিন্তু একদম সত্য বিবৃতি, বুঝতে পেরেছো? তো সেজন্য আমরা, যেহেতু সত্য হলে কি লিখতে হবে, ঠিক লিখতে হবে, সেই জন্য আমরা ডান দিকে ব্র্যাকেটের মধ্যে ঠিক শব্দটি লিখে দেবো। তোমরাও কিন্তু খাতাতে এইভাবেই পূর্ণ বাক্যে উত্তর লিখে আগে বিবৃতিটি, তার পাশে কিন্তু এরকম ঠিকটা ব্র্যাকেটের মধ্যে লিখবে। তো পৃষ্ঠা নম্বর 18-তে একবার দেখে নাও জায়গাটা। দেখো পৃষ্ঠা নম্বর 18,
এর নিচে দেখো আমি দাগিয়ে রেখেছি কোরিওলিস বল সৃষ্টি ও তার প্রভাব। এখানে দেখো কোরিওলিস বলের প্রভাব জন্য বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের দিক পরিবর্তন ঘটে। বায়ু ও সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। তাহলে দেখতে পাচ্ছ কোরিওলিস বলের প্রভাবেই বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোতের দিক পরিবর্তন ঘটে বা গতির বিক্ষেপ ঘটে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ছবি দিয়েও কিন্তু বিষয়টা দেওয়া রয়েছে। তোমাদের কাছে বই থাকলে, যে কোনো লেখকের বই থাকলে এখানটায় পড়ে নেবে এই বিষয়টা, তাহলে পরে বুঝতে পারবে। এবারে দেখো 2.2 কি বলছে, 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত সূর্যের আপাত দক্ষিণাভিমুখী চলন লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা মিথ্যা বিবৃতি, সেজন্য মিথ্যা হলে আমরা কি লিখব, ভুল লিখব। সেজন্য আমরা বাক্যের ডান দিকে ব্র্যাকেটের মধ্যে ভুল শব্দটি এইভাবে লিখে দেবো। খাতাতেও তোমরা এইভাবে লিখবে। তো পৃষ্ঠা নম্বর 22-তে একবার দেখে নাও। দেখো পৃষ্ঠা নম্বর 22, এর নিচে দেখো এখানে দিন রাত্রির দৈর্ঘ্যের তারতম্য ও মকর সংক্রান্তি। এখানে কি ঘটে না, 21শে জুনের পর সূর্যের দক্ষিণায়ন শুরু হয়। এই দক্ষিণায়ন শুরু মানেই কিন্তু সূর্যের দক্ষিণাভিমুখী আপাত চলন শুরু হয়। বুঝতে পারছো? সেটা তাহলে কত থেকে কোন তারিখ থেকে শুরু হচ্ছে, 21শে জুন তারিখ থেকে শুরু হচ্ছে এবং সূর্য ক্রমশ মকর ক্রান্তি রেখার দিকে সরতে থাকে এবং 22শে ডিসেম্বর মকর ক্রান্তি রেখার উপর আসে এবং নিরক্ষরেখা থেকে দক্ষিণ দিকে সর্বাধিক দূরত্বে অবস্থান করে। তার মানে দক্ষিণায়ন বা দক্ষিণাভিমুখী চলন 21শে জুন থেকে শুরু করে 22শে ডিসেম্বর তারিখ পর্যন্ত চলতে থাকে। বুঝতে পেরেছো? অর্থাৎ এখানটায় পড়বে তোমরা বুঝতে পারবে। অর্থাৎ এই যে বিবৃতিটা আছে এখানে তারিখটা কি আছে, 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর। আমরা বইতে কি দেখলাম, 21শে জুন থেকে 22শে ডিসেম্বর। সেজন্য এই যে বিবৃতি, এটা কি বিবৃতি হলো, ভুল বিবৃতি হলো। তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবারে চলো 2.2 কি বলছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এখানে মোট 3টি বিষয় মেলাতে হবে। তো প্রত্যেকটা মেলানোর জন্য 1 নম্বর করে। তো দেখো 2.2.1 কি বলছে, আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার এখানে দেখো কার সঙ্গে মিলবে না, আয়নোস্ফিয়ারে কিন্তু এই মেরু প্রবাহ সৃষ্টি হয়। ঠিক আছে? তো সেই জন্য আয়নোস্ফিয়ারের সঙ্গে এই মেরু প্রবাহ এইভাবে আমরা যুক্ত করে দেব। তো তোমরা, আমি এই বইয়ের থেকে আমি একটা সহায়িকা বইতে বিষয়টা দেখে দিচ্ছি যাতে করে তোমাদের মনে কোনো কনফিউশন না থাকে, দেখে দাও। তো দেখো এখানে আমি দেখাচ্ছি মেরু প্রবাহ বা মেরু জ্যোতি, এটা সৃষ্টি দেখো বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে। দেখতে পাচ্ছ? তোমরা এই বিষয়টা স্ক্রিনশট নিয়ে রাখো এবং বিষয়টা জায়গাটা পড়ে নাও, তাহলে পরে বুঝতে পারবে। এবার দেখো 2.2.2 কি বলছে, ফুকো। এটা মিলবে হচ্ছে পৃথিবীর আবর্তন গতির পরীক্ষার সঙ্গে। কারণ ফুকো হচ্ছে একজন বিজ্ঞানী, ফরাসি বিজ্ঞানী, তিনি কিন্তু পৃথিবীর আবর্তন গতির পরীক্ষা করেছিলেন। সেই জন্য এইটার সঙ্গে আমরা এই 3 নম্বর মিলিয়ে দেবো। তোমরা কিন্তু এভাবে উত্তরটি লিখবে না, পাশাপাশি লিখবে। ঠিক আছে? তো দেখো পৃষ্ঠা নম্বর 15তে একবার দেখিয়ে দিই। দেখো পৃষ্ঠা নম্বর 15, এর নিচে চলে এসো। এখানে দেখো বিজ্ঞানী ফুকোর পরীক্ষা দেওয়া রয়েছে, ফরাসি বিজ্ঞানী ফুকো। বুঝতে পারছো এটা কিসের পরীক্ষা করছেন ইনি? উপরে দেখো পৃথিবীর আবর্তন গতির পর্যবেক্ষণ বা প্রমাণ। বুঝতে পারলে নিশ্চয়ই। এবার দেখো 2.2.3 কি বলছে, বিষুব। বিষুব কথার অর্থ হচ্ছে সমান দিন ও রাত। সেজন্য এই বিষুবের সঙ্গে 1 নম্বরটা মিলবে। তো পৃষ্ঠা নম্বর 21 একবার দেখে নাও। দেখো পৃষ্ঠা নম্বর 21, এর নিচে চলে এসো। পৃথিবীর দিন রাত্রির স্থায়িত্বকাল সমান হলে তাকে বিষুব বলে। তো তোমরা দেখতে পাচ্ছ বিষুব কথার অর্থ হচ্ছে কি, দিন রাত্রির দৈর্ঘ্য সমান। তো দেখো তোমরা খাতাতে কিন্তু এইভাবে তীর চিহ্ন দিয়ে দেখাবে না। এই আয়নোস্ফিয়ারের উত্তরের সঙ্গে মিলেছে হচ্ছে 2 নম্বর মেরু প্রবাহ, অর্থাৎ এই আয়নোস্ফিয়ারের পাশে কিন্তু 2 নম্বর দিয়ে মেরু প্রবাহ কথাটি লিখে দেবে। ঠিক তেমনি ফুকোর পাশে 3 নম্বরটি মিলেছে, সেই জন্য ফুকোর পাশাপাশি কিন্তু তোমরা 3 নম্বর দিয়ে এখানে লিখে দেবে। এইভাবে পাশাপাশি উত্তরটি লিখে দেবে। ঠিক আছে? তো দেখো 3 নম্বর কি বলছে, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। তো এখানে 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মান 2 নম্বর করে। 3.1 কি বলছে, দেখো সৌরদিন বলতে কি বোঝো? তো দেখো এটা রায়ান মার্টিনের একটা সহায়িকা বই, এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে, যার জন্য আমি খাতাতে আলাদা করে লিখে নিই। তো দেখো 3.1-এর উত্তরটি এভাবে লিখবে, সৌরদিন কি তোমরা দেখতে পাচ্ছ, উত্তরটি এভাবে লিখবে, পৃথিবী নিজ মেরুদণ্ডের উপর ক্রমাগত পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে চলেছে। এই আবর্তনের জন্য পৃথিবীর কোনো নির্দিষ্ট দ্রাঘিমায় পরপর 2টি মধ্যাহ্নের সময়ের ব্যবধান হয় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা 1 দিন। একে সৌরদিন বলে। তো এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে, হয়ে যাবে। এবার দেখো 3.2 কি বলছে, অরোরা অস্ট্রালিস কাকে বলে? তো পৃষ্ঠা নম্বর 24 একবার দেখে নাও জায়গাটা। দেখো পৃষ্ঠা নম্বর 24, এখানে দেখতে পাচ্ছ মেরু জ্যোতি বা মেরু প্রভা। এখানে দেখো অরোরা অস্ট্রালিস বা কুমেরু প্রভা।
ঠিক আছে, এই জায়গাটা তোমরা এখান থেকে এই পর্যন্ত স্ক্রিনশট নিয়ে পড়ে নাও, বা তোমাদের যদি বই থাকে সেখান থেকে পড়ে নিও। আমি উত্তরটি খাতাতে লিখে দিচ্ছি, দেখে নাও। দেখো 3.2 এর উত্তরটি এভাবে লিখবে, 21শে মার্চ থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত একটানা 6 মাস কুমেরু অঞ্চলে রাত্রি থাকাকালীন আকাশে যে রামধনুর মতো সুন্দর অস্পষ্ট আলো বা জ্যোতি দেখা যায় তাকে কুমেরু প্রভা বা অরোরা অস্ট্রালিস বলে। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর দাগে কি বলছে, নিচের প্রশ্নটির উত্তর দাও। এখানে একটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। ঋতু পরিবর্তনের ক্ষেত্রে পৃথিবীর অক্ষের হেলানো অবস্থানের প্রভাব সর্বাধিক, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। তো পৃষ্ঠা নম্বর 18তে একবার দেখে নাও। দেখো 18 নম্বর পৃষ্ঠা ছায়া প্রকাশনীর যে টেক্সট বই, তোমাদের কাছে পেজ নম্বর একটু উল্টোপাল্টা হতেও পারে, আমার একটা পুরনো বই আছে। তো 4 নম্বরের উত্তর এভাবে লিখবে, দেখো পৃথিবীর অক্ষের হেলানো অবস্থান ও তার গুরুত্ব। এখান থেকে যে পেন্সিল দিয়ে দাগিয়ে রেখেছে এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখে দিলেই কিন্তু হবে। বুঝতে পেরেছো? সঙ্গে এই যে ছবিটা তোমরা যদি এঁকে দিতে পারো তাহলে পরে উত্তরটা কিন্তু আরও ভালো হবে। কি আছে, পৃথিবীর মেরু অক্ষ কক্ষতলের সাথে 66.5 ডিগ্রি কোণ করে অবস্থান করে, এর ফলে সূর্যরশ্মির পতন কোণের তারতম্য হয় এবং ফলস্বরূপে পৃথিবীতে ঋতু পরিবর্তন ঘটে। উল্লেখ্য যে হেলানো অক্ষের জন্য আমরা সূর্যের আপাত বার্ষিক গতি লক্ষ্য করি। অক্ষ হেলে থাকায় পৃথিবীর যে গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে সেই গোলার্ধে সূর্যরশ্মি লম্ব বা প্রায় লম্বভাবে পড়ে এবং অন্য গোলার্ধে তির্যক বা অতি তির্যকভাবে পড়ে। আবার যে গোলার্ধে সূর্যরশ্মি লম্ব বা প্রায় লম্বভাবে পড়ে সেই গোলার্ধে বায়ুস্তর ও ভূপৃষ্ঠের তাপমাত্রা বেশি হয়, আর যে গোলার্ধে সূর্যরশ্মি তির্যক বা অতি তির্যকভাবে ভূপৃষ্ঠে পড়ে সেখানে তাপমাত্রার ঘাটতি হয়। এর ফলে দিন ও রাতের দৈর্ঘ্য বাড়ে বা কমে এবং ঋতু পরিবর্তন হয়। বুঝতে পারলে? তো এখান থেকে এই পর্যন্ত লিখে দিলে কিন্তু বিষয়টি হয়ে যাবে, সঙ্গে এই ছবিটি দিলে কিন্তু আরও ভালো হয়। এবার দেখো 5 নম্বর দাগে কি বলছে, নিচের প্রশ্নটির উত্তর দাও। এখানে একটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর। পৃথিবীর আবর্তন গতির প্রমাণস্বরূপ যে কোনো দুটি পরীক্ষা চিত্রসহ ব্যাখ্যা করো। তো পৃষ্ঠা নম্বর 15তে আমরা দেখব এবং যে উত্তরটি লিখব, পৃথিবীর আবর্তন গতির প্রমাণস্বরূপ যে কোনো দুটি পরীক্ষা বলে পরীক্ষা তার চিত্রসহ ব্যাখ্যা। তো ব্যাখ্যা বলে এই পর্যন্ত কিন্তু আমরা এই কথাটা লিখব, তারপর এরকম পয়েন্ট করব। বুঝতে পারলো? ভালো করে বুঝে নাও। এখান থেকে এই পর্যন্ত লিখবো এবং এরকম পয়েন্ট করব করে যে দুটো পয়েন্ট আমি দেখাচ্ছি সেই দুটো পয়েন্ট তোমরা দেখিয়ে দেবে। দেখো 15 নম্বর পেজ, এর নিচে চলে এসো। এই জায়গাতে সমস্ত পরীক্ষাগুলো দেওয়া রয়েছে। পৃথিবীর আবর্তন গতির পর্যবেক্ষণ বা প্রমাণস্বরূপ, তো চিত্রসহ দেখাতে হবে। তো এখানে এই দুটো যে 2 নম্বরে আমি 5 নম্বর দাগে উত্তরটি লিখছি, আগে যে পয়েন্ট যেভাবে করতে হবে আমি বলে দিয়েছি ওইটা লিখবে, তারপরে এইটা হচ্ছে 1 নম্বর দেবে। 1 নম্বর পয়েন্ট উঁচু স্থান থেকে বস্তু নিক্ষেপ হলো, আর নিচে হচ্ছে 2 নম্বর অর্থাৎ বিজ্ঞানী ফুকোর পরীক্ষা। এই দুটো পরীক্ষা তোমরা দেখো, এখানে চিত্র আছে, এখানে চিত্র আছে, এই চিত্র দুটো এঁকে দেবে এবং বিষয়টা লিখে দেবে। আমি আলাদা করে আর পড়ে দিচ্ছি না, ভিডিওটি বড় হয়ে যাবে বলে। তো তোমরা এখান থেকে খুব সহজেই দেখতে পাচ্ছ, যাদের বই নেই তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে লিখবে এবং যাদের কাছে বই আছে তারা তো দেখে নিতেই পারবে। ঠিক আছে, তো দেখো তোমরা উপরটা নিশ্চয়ই এখান থেকে এই পর্যন্ত লিখবে, তোমরা দেখে নিয়েছো। আর নিচেটা আমি বইটা সরাচ্ছি, দেখে নাও। এখান থেকে তোমরা ছবিটাও ভালো করে বুঝে নাও। এখান থেকে এর পরের পেজ দেখো 16 নম্বর পেজ। যাদের কাছে বই আছে তারা তো দেখতেই পাবে, যাদের কাছে বই নেই তারা দেখে নাও এই যে সিদ্ধান্ত পর্যন্ত। ঠিক আছে, তাহলে আরেকবার বলে দিই, 5 নম্বরেরটি এখান থেকে এই পর্যন্ত আগে লিখবে, লিখে পয়েন্ট করবে, তারপরে 15 নম্বর পেজে গিয়ে এই যে 5 নম্বরের উত্তর আমরা লিখছি 1 নম্বর পয়েন্ট করবে, 1 নম্বর পয়েন্টে এই পয়েন্টটি করবে, করে পাশে চিত্রটি আঁকবে এবং 2 নম্বর পয়েন্টে লিখবে আরেকটি পরীক্ষা, বিজ্ঞানী ফুকোর পরীক্ষা, এবং এই চিত্রটি লিখবে। এই পরীক্ষার যে শেষ পর্যবেক্ষণের পরে আরেকটুখানি অংশ রয়েছে, এটা পরের পেজে 16 নম্বর পেজে দেখতে পাচ্ছ। এই সিদ্ধান্তে গিয়ে কিন্তু শেষ হচ্ছে। বুঝতে পেরেছো? তো এই ছিল ক্লাস 9-এর ভূগোল বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর। তো ক্লাস 9-এর অন্যান্য সমস্ত সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সঠিক উত্তর যদি পেতে চাও তাহলে পরে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।